সবাইকে তাহলে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত 2টি ক্লাসে ভাব ও কাজ প্রবন্ধের কিছু দূর আলোচনা করেছি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে 10 চক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি কথা। এখানে ইনভার্টেড কমা দেয়া আছে। 10 চক্রে ভগবান ভূত এটা একটা প্রবাদ, একটা প্রবচন। এই প্রবচনটা যে অর্থে এখানে ব্যবহার করা হয়েছে সেই অর্থটা হচ্ছে যে অনেকে মিলে যদি কোনো অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করে বা ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে, তো সেটি কার্যকর হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ অধিক সংখ্যক মানুষ যে বিষয়টিকে সাপোর্ট করে, যে বিষয়ে তাদের মতামত দেয়, সেটি আসলে সবাই মেনে নিতে বাধ্য হয়। বুঝতে পেরেছো? সাপোজ তোমাদের ক্লাসে 50 জন রয়েছে, যে কোনো একটা বিষয়ে আমি যদি মতামত চাই, যদি 40 জন একই মতামত দেয় এবং 10 জন ভিন্ন মতামত দেয়, তাহলে অবশ্যই 40 জনের মতামতটাই গৃহীত হবে। তো সেই ব্যাপারটি এই ভাব ও কাজ প্রবন্ধের মধ্যেও প্রাবন্ধিক খুব সুন্দর মতো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দেখো, সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে, কেননা 10 চক্রে ভগবান ভূত। অর্থাৎ সাধারণ মানুষ যারা, তাদের তো সরল মন, তারা তো সরলভাবে সবকিছু বিশ্বাস করে, তাই না? তো তাদের সেই সরল মন আসলে যারা হচ্ছে যে কুচক্রী মহল, যারা আসলে স্বার্থবাদী মহল, যারা আসলে নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, তাদের সেই যে মানে চালাকি, সেই চালাকিটা আসলে ধরতে পারে না সবসময়। বুঝতে পেরেছো? এই কারণে তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। এই কারণে যারা ওই চালাক শ্রেণীর মানুষ, যারা আসলে স্বার্থপর শ্রেণীর মানুষ, তারা কি করে, ওই সত্যিকার কর্মী যারা যারা আসলে প্রকৃতপক্ষেই দেশের জন্য, দশের জন্য কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই কারণে তারা যে কোনো অন্যায়, অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠা করার তাই তারা খুঁজে। এই কারণে লেখক এই জায়গাটাতে বলেছেন যে 10 চক্রে ভগবান ভূত, অর্থাৎ 10 জনে মিলে যদি অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করে, তাহলে সেটি ন্যায় বলেই প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে আহ প্রাবন্ধিক কবি কাজী নজরুল ইসলাম যে কাজটি স্যার 10 চক্রের অর্থ কি স্যার? হ্যাঁ স্যার 10 চক্রে এটার অর্থ কি? 10 চক্রে 10 চক্র, চক্র মানে হচ্ছে রাউন্ড করা, হ্যাঁ, মানে ঘোরানো। ঠিক আছে, 10 চক্র, 10 বার মানে একই জিনিস যদি চক্রের মধ্যে পড়ে আর কি। বুঝতে পেরেছো? যে সাপোজ 10 চক্রে 10 জনের চক্রান্তে, 10 জনের মতামতে, 10 জনের তোমার কি বলে সাপোর্টে, ঠিক আছে, 10 জনের চক্রান্তে যদি কোনো একটা সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে সেটি কি হয়, কার্যকরী হয়। বুঝতে পেরেছো? 10 জনের মতামত আর কি এখানে বোঝানো হয়েছে। যাই হোক, শেষ অংশটুকুতে আমরা দেখব যে প্রাবন্ধিক ভাব ও কাজের এই ভাব ও কাজ প্রবন্ধের তার নিজের মতামত ব্যক্ত করেছেন। ঠিক আছে, প্রথম অংশটুকুতে তিনি বেশ সমস্যার উন্মোচন করেছেন, বিভিন্ন সমস্যা দেখিয়েছেন, কিভাবে আমাদের দেশের উন্নতির পথে বাধাগুলো আসে। অর্থাৎ সাধারণ মানুষ, যারা সরল মানুষ, সহজ মানুষ, যারা দেশকে ভালোবাসে, দেশের উন্নতি চায়, তাদের কিভাবে তাদের কাজে কিভাবে বাধা আসে, সেই ব্যাপারগুলো তিনি যেভাবে দেখিয়েছেন। এরপর তিনি আবার এগুলো থেকে উত্তরণের উপায় বলে দিয়েছেন, যে কিভাবে আমরা সামনে আমাদের দেশকে উন্নত করতে যদি চাই, তাহলে কোন ধরনের ভূমিকা আমরা রাখতে পারি। তাহলে এখন উপায় কি, তিনি এখন উপায় আমাদেরকে জানাচ্ছেন। উপায়টা কি দেখো, এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ডা কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। অর্থাৎ অতি বেশি ভাবের আবেগে পড়ে আমরা যদি কি করি, মানে কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলি, ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলি, তাহলে কোনোভাবেই সেই ভাবটা কাজে পরিণত হয় না।
কোনোভাবেই দেশের উন্নতি হয় না। এ কারণে কবি বলছেন যে যারা এখন হইতে যারা সিদ্ধান্ত নেয়, যারা ভাবনাটা ভাবে, যারা নীতি নির্ধারক, তাদেরকে সচেতন থাকতে হবে। তাদেরকে কোন ব্যাপারে সচেতন থাকতে হবে? তাদেরকে সচেতন থাকতে হবে যে তারা যেন কোনোভাবেই ভাবের আবেগে বশবর্তী না হয়ে, মানে ভাবের আবেগে বশবর্তী হয়ে কেন, মানে তারা যেন মানে কোনো উল্টাপাল্টা না করে ফেলে, অর্থাৎ ভালো মন্দ জ্ঞান হারায় না ফেলে, ঠিক আছে? অর্থাৎ অতিরিক্ত ভাবনা যেন না ভাবে। আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। অর্থাৎ যে কেউ যে কোনো বিষয় নিয়ে তার চিন্তা ভাবনা করতে পারে, যে কোনো ভালো চিন্তা করতে পারে, যে কোনো ভাবের উদয় তার মাথার মধ্যে হতে পারে, কিন্তু সেই চিন্তাতে সে যদি তার কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলে, তাহলে সেই ভাবের কোনো বিন্দু মাত্র দাম থাকে না। অর্থাৎ তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে সুন্দর একটা চিন্তা আসছে, কিন্তু সেই চিন্তাটা যখন তুমি প্রতিফলিত করতে পারবে না, তাহলে সেই চিন্তার কোনো দাম নেই। আবার তুমি অনেক সুন্দর চিন্তা তোমার মাথার মধ্যে আসছে, তুমি সেই খুশিতেই অনেক বেশি লাফালাফি শুরু করেছো, তোমার কাজের কোনো খেয়াল নেই বা কাজে পরিণত করার প্রতি কোনো মনোযোগ নেই, তাহলে ওটি কি হবে? অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে, একদম শুরুতেই তা শেষ হয়ে যাবে। এই কারণে লেখক বলছেন যে ভাবের সুরা পান করো ভাই। সুরা পান করো মানে হচ্ছে যে যে কেউ ভাবের মজাটা নিতেই পারে, যে একটা সুন্দর পরিকল্পনার ছক তার মাথার মধ্যে এঁকে সে কিন্তু সেইটার ফলাফল চিন্তা করে অনেক বেশি খুশি হতে পারে সে, কিন্তু তাই বলে একেবারে জ্ঞান হারিয়ে যদি ফেলে, তাহলে সেই ভাবের কোনো কার্যকারিতা থাকে না। তাহা হইলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। এই কারণেই কবি বলছেন যে তুমি যদি অতিরিক্ত অতিরঞ্জিত ভাবনা ভাবো, বা ভাবনা ভেবেই যদি তুমি খুশিতে আত্মহারা হয়ে যাও, তাহলে কি হবে? তোমার দেশের পতন হবে, তোমার নিজের পতন হবে, তোমার ধর্মের পতন হবে, মনুষ্যত্বের পতন হবে। অর্থাৎ তোমার, তুমি যে যা যা কিছুর উন্নতি মানে আশা করো, তোমার নিজের উন্নতি, তোমার দেশের উন্নতি, তোমার ধর্মের উন্নতি, ওভারঅল তোমার মনুষ্যত্বের উন্নতির জন্য তুমি ভাবনাটা ভাবছো, সেটি একেবারে বিনষ্ট হবে যদি অতিরিক্ত মানে কি বলবো যে ভাবের জগতেই যদি তুমি আত্মহারা হয়ে যাও। অর্থাৎ ভাবের জগতেই যদি তুমি তোমার স্যাটিসফ্যাকশনটা অর্জন করে ফেলো, তাহলে আসলে কি হবে? তোমার সবকিছুর পতন ঘটবে। কেননা তোমার ভাবনাটাকে সঠিকভাবে, কার্যকরীভাবে কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে তারপরে তুমি তোমার নিজের, দেশের, তোমার দশের, ধর্মের, মনুষ্যত্বের যদি উন্নতি করতে পারো, তাহলে কি হবে? তোমার ভাবনাটা কার্যকরী হবে। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। এই কথাটি ওই যে শুরুতেও একবার বলা হয়েছে যে ভাবের দাস হওয়া যাবে না, যে ভাবনাটা ভেবেই স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে না, মানে স্যাটিসফাইড হওয়া যাবে না। যে চিন্তা করো যে তুমি জিএসসিতে এ প্লাস পাবে, তো তুমি এটা ভেবেই মনে করো মনে মনে খুব খুশি হয়ে গেছে, তাহলে তো আসলে ওই ভাবের কোনো মানে লাভ হবে না, তাই না? তোমাকে এ প্লাস পাওয়ার জন্য যে ভাবটা তুমি ভেবেছো, যে চিন্তা ভাবনাটা করেছো, সেই চিন্তা ভাবনাটা তোমাকে কাজে লাগাতে হবে। কিভাবে? নিয়মিত ভাবে। কথা না, নিয়মিত ভাবে তোমাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, তোমার ভাব অনুযায়ী তোমার কাজ করতে হবে। তাইলে কি হবে? তোমার উদ্দেশ্য সফল হবে। কিন্তু কেউ যদি ভাবের দাস হয়ে যায়, কাজ যদি না করে, তাহলে সেই ভাবটা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে কবি বলছেন যে ভাবের দাস হয়েও না। ভাবের দাস আমাদের হওয়া যাবে না। ভাবকে কি করতে হবে? তোমার দাসে পরিণত করতে হবে। অর্থাৎ ভাব যেন কাজে পরিণত হয়। এখানে ভাবকে তোমার দাস বলতে বোঝানো হয়েছে তুমি যেন সেই ভাবনাটাকে কাজে পরিণত করতে পারো, সেই ব্যাপারে সবসময় সচেষ্ট থাকতে হবে, সেই ব্যাপারে সবসময় প্রচেষ্টা চালাতে হবে। কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। তবে অবশ্যই তোমার কর্মে শক্তি যদি আনতে চাও, তোমার কাজে যদি গতি আনতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভাব সাধনা করতে হবে। কেননা যে কোনো কাজ যদি ভাব ছাড়া হয়, পরিকল্পনা ছাড়া হয়, চিন্তা ভাবনা ছাড়া হয়, তাহলে সেই কাজের কোনো কি থাকে না, মানে গন্তব্য থাকে না, সেই কাজের কোনো সুফল আসে না, সেই কাজ মানে সফল হয় না। ঠিক আছে? এই কারণে আগে তোমাকে কি করতে হবে?
কর্ম মানে ভাব সাধনা করতে হবে যদি তোমার ওই ভাবটাকে কাজে পরিণত করতে চাও। স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। স্পিরিট মানসিক শক্তির কথা বলা হচ্ছে। স্পিরিট শব্দের অর্থ হচ্ছে আত্মার শক্তি বা মানসিক শক্তি। অর্থাৎ যদি তোমার মানসিক শক্তিটা অনেক বেশি হয় তাহলে তুমি তোমার কাজে সফল হবে। অর্থাৎ এই কারণে কবি বলছেন যে স্পিরিটকে বা আত্মার শক্তিকে জাগ্রত করতে হবে। তাই বলে কর্মকে হারাইও না। কিন্তু তোমার মানসিক শক্তি অনেক বেশি কিন্তু তুমি কোনো কাজই করলে না, তাহলেও হবে না। অর্থাৎ প্রত্যেকটি জিনিসের সঙ্গে কো রিলেটেড রয়েছে, আন্তঃসম্পর্ক রয়েছে। যেমন ভাবনার সঙ্গে মনের শক্তি, মনের শক্তির সঙ্গে কাজে পরিণতি। অর্থাৎ তিনটি বিষয় এখানে, বুঝতে পেরেছো? যে তোমার চিন্তা ভাবনা, সুপরিকল্পিত চিন্তা ভাবনা, তারপর তোমার মানসিক শক্তি স্পিরিট, এবং সেই স্পিরিট অনুযায়ী কাজ করা। তাহলে কি হবে? একটি সুন্দর সফলভাবে তুমি সেই কাজটি সম্পন্ন করতে পারবে। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। কিছু মানুষ রয়েছে আমাদের দেশে অনুকরণ প্রিয়। খুব সহজেই তারা কি করে? অন্যকে অনুকরণ করে, অনুসরণ করে। অর্থাৎ নিজের কোনো কিছুই খেয়াল থাকে না, নিজে কিছুই বুঝে না, নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। সে ভাবে যে আমার সামনের জন যা করবে আমিও তাই করব। বুঝতে পেরেছো? পরীক্ষার হলেও তোমাদের দেখা যায় যে চিন্তা থাকে যে আমার সামনে যে বসছে সে যা লিখবে আমি তারটা দেখে দেখে লিখব। অর্থাৎ এই যে এই ধরনের অনুকরণ প্রিয়তা, আমাদের বাঙালিদের মধ্যে এই অনুকরণ প্রিয়তার একটা বড় সমস্যা থেকে গেছে। তারা কি করে? অন্ধের মতো কিছু না বুঝে, যেমন অন্ধকে মানে যেদিক দিয়ে নিয়ে যাওয়া হয় সে ঠিক সেদিক দিয়ে যায়। আবার ভেড়ার পাল কিভাবে যায়? যে অনেক ভেড়া একসঙ্গে যাচ্ছে, সে তার সামনের জনকে ফলো করে, পেছনের জন সামনের জনকে ফলো করে। অর্থাৎ পেছনের ভেড়া তার সামনে যে ভেড়া রয়েছে তাকে ফলো করে। সে কিন্তু ডানে বামে সামনে পেছনে কোনো দিকে তাকায় না, সামনের দিকে সে যেতেই থাকে, শুধু তার সামনের জনকে ফলো করে। এভাবেই আমাদের দেশেরও মানুষ রয়েছে কিছু যারা অন্ধের মতো অনুকরণ প্রিয়। তারা আসলে নিজের মানসিক শক্তি বলে কিছু নেই, তাদের স্পিরিট বলে কিছু নেই। তারা কি করে? শুধু অন্যের দেখানো পথে নিজেকে নিয়ে যায়। নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলে। এই কারণে লেখক কি করছেন? এখানে পরামর্শ দিচ্ছেন যে তুমি যদি আহ দেশের উন্নয়নে করতে চাও, তোমার নিজের উন্নয়ন করতে চাও, ওভারঅল তুমি যদি একটা কার্যকরী কাজ সমাধান করতে চাও, তাহলে তোমাকে নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগিয়ে তুলতে হবে, জাগ্রত করতে হবে। অর্থাৎ নিজের জ্ঞান, নিজের কর্মশক্তি, নিজের মানসিক শক্তি সব কিছুকে তোমাকে শানিত করতে হবে, তোমাকে ধারালো করতে হবে। তারপরে কি করতে হবে? কাজে লাগতে হবে। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে যে দেশের সব মানুষ যদি এভাবে নিজের উন্নতির পেছনে বা নিজেকে পরিপূর্ণ করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে উপযোগী করার জন্য সচেষ্ট হয়, প্রচেষ্টা চালায়, তাহলেই কেবল কি হবে? দেশের উন্নতি হবে। এই কারণে কবি বলছেন যে ব্যক্তি স্বাতন্ত্র্য। ব্যক্তি স্বাতন্ত্র্য মানে প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে যদি স্বাবলম্বী হয়, নিজের জায়গা থেকে যদি সে তার শুভ বুদ্ধি এবং কর্মশক্তির মাধ্যমে দেশের জন্য কাজ করে, তাহলেই দেশের উন্নতি হবে, মুক্তির দিকে এই দেশ এগিয়ে যাবে। আর যদি সবাই নিজ নিজ জায়গা থেকে পিছিয়ে পড়ে, নিজ নিজ জায়গা থেকে ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, অথবা ওই ভেড়ার পালের মতো অন্যকে অনুকরণ করে, তাহলে কোনো কালেই দেশের উন্নয়ন, দেশের মুক্তি আসবে না। এ কারণে লেখক বলছেন আমাদেরকে কি করতে হবে? এইসব জিনিস মানে এরপর দেখো বলছেন যে এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। এই কারণে বলছেন যে আমরা যদি দেশের আলটিমেট মুক্তি চাই, দেশকে যদি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ব্যক্তি স্বাতন্ত্র্য অর্জন করতে হবে, নিজের কর্মশক্তিকে জাগিয়ে তুলতে হবে, নিজের বুদ্ধিকে শানিত করতে হবে, স্পিরিট বা আত্মার শক্তিকে জাগ্রত করতে হবে। আর এই বিষয়গুলো চোখ বুঝে হয় না, অন্যকে অনুসরণ করে হয় না, অন্যের
কথা মতো হয় না। তুমি ওই ওই ভেড়ার পালের মতো মানে সামনের জনকে অনুসরণ করার মাধ্যমে এই এই বৈশিষ্ট্যগুলো অর্জন করা যায় না। এই কারণেই কবি বলছেন যে এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। অর্থাৎ চোখ বন্ধ করে কেউ যদি মনে মনে কল্পনা করে যে এই জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, দেশের উন্নতি, দেশের মুক্তি, দেশের স্বাধীনতা চলে আসবে, তাহলে সেটা কাল্পনিকই রয়ে যাবে, সেটা আসলে কখনোই বাস্তবায়িত হবে না। কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে। এই কারণে আমাদেরকে কি করতে হবে? কোমর বেঁধে, অর্থাৎ একেবারে প্রস্তুতি নিয়ে কাজে নেমে পড়তে হবে, এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। এবং নামার পূর্বে আমরা যখন কোনো কাজে নামবো, অবশ্যই সেই কাজের ফলাফল আমাদেরকে আগে থেকে অনুমান করতে হবে, যে আমি যে এই কাজে নামছি, এই কাজটি যে আমি করতে যাচ্ছি, এটার ফলাফল কি হবে। যদি ফলাফল ভালো হয়, ফলাফল যদি মঙ্গলের জন্য হয়, কল্যাণের জন্য হয়, তাহলে আমাদেরকে সেই কাজে নামতে হবে। অর্থাৎ যে কোনো কাজে নামার পূর্বে যেমন প্রস্তুতির প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি সেই কাজে নামার পূর্বে অবশ্যই তার ফলাফলও দেখে নিতে হবে। কেননা যদি ফলাফল না আসে, ফলাফল যদি ব্যর্থ হয়, তাহলে সেই কাজের, সেই শ্রমের, সেই উদ্যোগের কোনো মানে হয় না। এই দেখো এরপর, শুধু উদ্ম ষাঁড়ের মতো, মানে পাগলা ছেড়ে দেওয়া যে ষাঁড়, ষাঁড়ের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষড়াইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র, তাহলে কি হয়? কাজটা একেবারে পণ্ড হয়ে যায়, ব্যর্থ হয়। অর্থাৎ একটা দেওয়াল, হুম তোমার একটা ইটের দেওয়াল, ঠিক আছে, বা পাথরের দেওয়াল, ইট পাথরের দেওয়াল যদি, একটা পাকা দেওয়াল যদি একটা ষাঁড় চেষ্টা করে তাকে ভেঙে ফেলবে, সেটা যেমন ব্যর্থ হয়, সেটা যেমন কখনো কোনোদিন সম্ভব হয় না, যেমন উদ্ম ষাঁড়ের মতো, অর্থাৎ মানে পাগল পরা হয়ে কেউ যদি মানে অযথা নিজের কর্মশক্তি হারায়, সেটা আসলে মানে ব্যর্থতায় পরিণত হয়। কি বলছেন দেখো, যে শুধু উদ্ম ষাঁড়ের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষড়াইয়া, যেমন পাগলা ষাঁড় যেমন কি করে, যে অনেক দেওয়ালের সঙ্গে নিজের গা ঘেঁষে, মানে রাগ দেখিয়ে, শক্তি খাটিয়ে কি করে নিজের চামড়া তুলে ফেলে। আসলে তো এই চামড়া তুলে ফেলার কোনো মানে নেই। সে না পারে ওই দেওয়াল ভাঙতে, না পারে কোনো মানে কোনো তার রাগ মেটাতে, ঠিক আছে। অর্থাৎ অযথা আমরা যদি কি করি, কোনো কাজের ফলাফল বিবেচনা না করেই কোনো কাজে নেমে পড়ি, তাহলে সেই কাজের ফলাফল কি হবে? এই উদ্ম ষাঁড় যেমন দেওয়াল ঘেঁষড়াইয়া দেওয়াল ভাঙতে চায়, সে ব্যর্থ হয়, ঠিক তেমনি মানুষও এরকম কি হবে? ব্যর্থ হবে। দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। দেওয়াল যে, যে আমাদের যে প্রতিবন্ধকতা শক্তি, মানে আমাদের যে আমাদের মুক্তির পথে যে বাধা, সেই বাধাটা আমরা কিন্তু তাহলে অতিক্রম করতে পারবো না। অর্থাৎ ওই যে এখানে দেওয়ালের প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে এই কারণে যে উদ্ম ষাঁড় যেভাবে কি করে দেওয়ালটাকে ভেঙে টপকিয়ে ওই পারে যেতে চায়, সে আসলে স্বাধীনতা চায়, কিন্তু এভাবে শক্ত কোনো কিছুর, মানে এইভাবে আসলে ওই ওই দেওয়ালকে টপকানো সম্ভব নয়। ঠিক যেভাবে মানে সেই সেক্ষেত্রে কি হয়, ষাঁড়ের কেবল নিজেরই ক্ষতি হয়, নিজের চামড়া কেবল উঠে যায়। দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। অর্থাৎ দেওয়াল যে শক্তিমত্তা নিয়ে সেখানে থাকে, সেই দেওয়ালের কিন্তু কিছুই হয় না। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে এই কারণে যে আমরা ব্রিটিশদের যে অধীনে দীর্ঘদিন ধরে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ রয়েছি, আমাদের সেই পরাধীনতাকে আমরা যদি মানে ভাঙতে চাই, আমরা যদি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে চাই, আমরা যদি স্বাধীন সার্বভৌম হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক তারপরে সেই প্রতিবন্ধকতাকে উতরাতে হবে। এরপরে দেখো তিনি বলছেন, আর যদি আমরা সেটা না করি, পরিকল্পনা মাফিক না করি, তাহলে আমরা কেবল আমাদের কর্মশক্তি নষ্ট হবে, আমাদের সকল উদ্দেশ্য নষ্ট হবে, কিন্তু আমরা যার বিরুদ্ধে অবস্থান নিয়েছি সে তার জায়গাতে ঠিকই সেভাবেই থেকে যাবে। যেভাবে ওই যে দেওয়াল প্রভু দিব্যি দাঁড়ায় থাকে, ঠিক তেমনি আমাদেরও সেই পরাধীনতা সেভাবেই থেকেই যাবে। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। এই জায়গাটাতে একটু খেয়াল করো, লেখক পরামর্শ দিচ্ছেন, যদি আমরা সত্যি সত্যি আমাদের ওই প্রতিবন্ধকতাকে দূর করতে চাই, আমরা যদি আমাদের প্রতিবন্ধকতাকে ভেঙে আমরা যদি
দেশের মুক্তি আনতে চায়, তাহলে আমাদের কোথায় আঘাত করতে হবে? ওই ভিত্তি মূলে, অর্থাৎ একেবারে মূল জায়গাতে আঘাত করতে হবে। মূল জায়গাতে আঘাত করতে হলে অবশ্যই তোমাকে সেভাবে পূর্ব পরিকল্পনা নিয়ে, কর্মশক্তি নিয়ে, মানসিক শক্তি নিয়ে, ফলাফল বিবেচনা নিয়ে তারপরে সেখানে মানে কাজে নেমে পড়তে হবে। ঠিক আছে? অর্থাৎ তোমার বন্ধন ওই সামনের বন্ধন মানে হচ্ছে বাধা। তোমার যে জায়গাতে বাধা, যে জায়গাতে তুমি প্রতিবন্ধকতার সম্মুখীন হও, সেই জায়গার একেবারে গোড়াতে আঘাত করতে হবে। যেমন আমরা যদি কোনো দেওয়ালকে ভাঙতে চাই, সেই দেওয়ালের একদম নিচে যদি আমরা আঘাত করি, নিচের একদম দেওয়ালের যে ভিত্তিমূল, দেওয়ালের যে গোড়া, সেখানে যদি আমরা শাবল মারি, আঘাত করি, তাহলে কেবল দেওয়ালটাকে খুব সহজে ফেলা যায়। কিন্তু কেউ যদি দেওয়ালটা ধরে ধাক্কায়, তাহলে কিন্তু সেই দেওয়াল কোনোভাবেই পড়বে না বা মানে নষ্ট হবে না, ভাঙবে না। বুঝতে পেরেছো? এই কারণে আমাদের যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো ধরনের বাধা উপেক্ষা করতে হলে অবশ্যই তার গোড়াতে আঘাত করতে হবে, তার ভিত্তিমূলে আঘাত করতে হবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না। লেখক আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, সেটি কি? যে আমরা অনেকেই ওই যে অনুকরণ প্রিয় ভাব, মানে শুধু ভাবনা ভেবেই আমরা সন্তুষ্ট থাকি, যে আমরা চিন্তা করি যে আরে আমরা তো স্বাধীনতা পাবোই, আমরা তো মুক্তি পাবোই, আমাদের দেশ তো উন্নতি হবেই, এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা তৃপ্তির ঢেকুর তুলি। এই কারণে লেখক আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে ভাবের ঘরে আর কি করো না, চুরি করো না, এভাবে মানে সময় অযথা নষ্ট করো না। আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, আগে কি করো, মানে আগে তুমি চোখ মেলে দেখো, আগে বাস্তবতা দেখো যে আমাদের কি কোন ধরনের মানে উদ্যোগ নিতে হবে। কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হবে না। অর্থাৎ আগে থেকে যদি তুমি ওই কাজের ফলাফলটা বুঝতে পারো, সম্ভাবনা অসম্ভাবনা বুঝতে পারো, তারপরে যদি তুমি সেই কাজটা করতে যাও, তাহলেই তোমার সেই কাজের উৎসাহ অনর্থক নষ্ট হবে না। আর যদি তুমি আগে থেকে না ভেবে না চিনতে তুমি কোনো কাজে নেমে পড়ো, তাহলে তোমার সেই সব কাজের যে উৎসাহ, উদ্দীপনা, শক্তি, সময়, শ্রম, অর্থ সবকিছু কি হবে, নষ্ট হবে। সুতরাং আগে থেকে আমাদেরকে কি করতে হবে, ছক এঁকে পরিকল্পনা মাফিক আমাদেরকে সেই কাজে নেমে পড়তে হবে। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে যে স্পিরিট রয়েছে, আত্মার শক্তি রয়েছে, সেই আত্মার শক্তি তুমি তোমার নিজের বুদ্ধি বিবেচনার মাধ্যমেই খরচ করবে। অন্যের প্ররোচনায়, যে অন্যের দেখানো পথে বা অন্যের লোভ দেখানো পথে তুমি যদি তোমার স্পিরিটকে নষ্ট করো, তাহলে সেটা নিজের সঙ্গে নিজের প্রতারণা হবে, দেশের সঙ্গে তোমার প্রতারণা হবে। সেই প্রতারণাকে কবি এখানে কি বলছেন, পাপ বলছেন। এবং সেই পাপটা যেন তেন পাপ নয়, সেটি মহাপাপ। অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজের যে কর্মশক্তি রয়েছে, স্পিরিট রয়েছে, আত্মার শক্তি রয়েছে, সেই শক্তিগুলো অবশ্যই সফলভাবে কাজে লাগাতে হবে। অন্যের প্ররোচনায় পড়ে নিজের মানসিক শক্তি যদি কেউ নষ্ট করে, তাহলে সেই নষ্ট করাকে কবি এখানে পাপের সঙ্গে তুলনা করছেন, এবং সেই পাপটি অবশ্যই ক্ষমার অযোগ্য পাপ, মহাপাপ, সবচেয়ে বড় পাপ। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ভাব ও কাজের মানে একেবারে প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা। আমার মনে হয় যে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করবে। আমরা এখন এই ভাব ও কাজের অনুশীলনী বিষয়গুলো একটু খেয়াল করব। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ টিকা রয়েছে, আমি গুরুত্বপূর্ণ গুলো একটু মার্ক করে দেই। আসমান মানে আকাশ, জমিন, মাটি, ভূপৃষ্ঠ। কবজায় মানে আয়ত্তে, অধিকারে। অনেক ক্ষেত্রে এই শব্দের অর্থ থেকে কিন্তু প্রশ্ন আসে। মশগুল মানে মগ্ন বা বিভোর। বদ খেয়াল, খারাপ চিন্তা, খারাপ আচরণ। দাদ মানে প্রতিশোধ, প্রতিহিংসা। কর্পূর, কর্পূরটা বলেছিলাম, দেখো বৃক্ষরাজ থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়। যদি খোলা জায়গায় রাখা হয়, তাহলে সে বাতাসে মিলিয়ে যায়, উড়ে যায়। ঋষি মানে শাস্ত্রজ্ঞ, তপস্বী, মুনি, যোগী। বানভাসী, বন্যায় ভাসানো, বন্যায় বা যাদের ভাসিয়ে আনে। বন্দোবস্ত মানে ব্যবস্থা। অনর্থক। কুম্ভকর্ণ শব্দটা খুব ইম্পর্টেন্ট, কুম্ভকর্ণ। এখানে একটা পৌরাণিক ক্যারেক্টার কুম্ভকর্ণ, যে হচ্ছে
রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম, সে এক নাগাড়ে 6 মাস ঘুমাতো। এখানে যে খুব ঘুমায় বা যাকে সহজে জাগানো যায় না তাকে বোঝানো হয়েছে। স্পিরিট শব্দটা দেখো, স্পিরিট মানে হচ্ছে উদ্দীপনা, উৎসাহ, শক্তি। ঠিক আছে, আত্মার পবিত্র শক্তি অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে লাপরোয়া, গ্রাহ্য না করা, এই শব্দের অর্থগুলো তোমরা একটু একটু রিভাইজ করবে, ঠিক আছে। আর ভাব ও কাজ প্রবন্ধটি যুগবাণী গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে, এই কথাগুলো আমরা আগেই বলেছি, লেখক পরিচিতি বলেছি। সুতরাং আমরা আজকে এই ভাব ও কাজের আলোচনা পরিসমাপ্তি করতে পারি। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করব। সবাইকে ধন্যবাদ। কারো কোনো